হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সাম 2025কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে একদম লাস্ট মিনিট সাজেশন প্র্যাকটিস করছি এবং আমরা শেষ সপ্তাহে এসে পৌঁছে গেছি। সামনের রবিবারই তোমাদের পরীক্ষা, তো শেষ সপ্তাহের আমরা প্রস্তুতি নেব 50টি করে জিকে প্রশ্নপত্র, সাথে এক্সট্রা নোটস। আজকে আমাদের 7 নম্বর ক্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর রয়েছে, একটা কুইক রিভিশন এবং প্র্যাকটিস এখান থেকে হয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো এবং আজকে ক্লাসের প্রশ্নগুলো খুবই দারুণ রাখা হয়েছে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, সাতপুরা হলো কি ধরনের পর্বত? খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করব এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। দেখো কিছু এক্সট্রা নোটস, হিমালয় হলো ভঙ্গিল পর্বত, নীলগিরি এবং রাজমহল হিলস এগুলো হলো আগ্নেয় পর্বতের উদাহরণ, এবং আরাবল্লী যে পর্বতমালা রয়েছে সেটা হচ্ছে অবশিষ্ট পর্বতের উদাহরণ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত রয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, দিলীপ কুমার। দেখো, দেবদাস এবং মধুমতি তার বিখ্যাত ট্র্যাজিক ছবি। তিনি 1994 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান এবং রাজ কাপুরকে বলা হয় গ্রেট শোম্যান। 3 নম্বর প্রশ্ন, গুজরাটের প্রধান বন্দর হলো নিচের কোনটি? 4টে বন্দর রয়েছে, 4টেই গুজরাটে অবস্থিত রয়েছে, কিন্তু প্রধান বন্দর নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কান্ডালা বন্দর। এটা হচ্ছে ট্যাক্স ফ্রি পোর্ট, কোন রকম ট্যাক্স লাগে না। ওকে, দেখো ডিটেলসে, কান্ডালা বন্দর বর্তমানে দীনদয়াল বন্দর নামে পরিচিত। এটি কচ্ছ উপসাগরে অবস্থিত। গুজরাটে মুন্দ্রা, পিভাভাও, ওখা ইত্যাদি গুরুত্বপূর্ণ বন্দর রয়েছে এবং ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর হলো এই হচ্ছে কি মুন্দ্রা বিমানবন্দর, সরি শুধু বন্দর, এবং এটা আদানি পরিচালিত। ঠিক আছে, দেখো এই মুন্দ্রা, দেখো আদানি পরিচালিত মুন্দ্রা হয়ে যাচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর। 4 নম্বর প্রশ্ন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? 4টি বাদ্যযন্ত্র রয়েছে, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, সেতার। দেখো, ওস্তাদ আলা উদ্দিন খান ছিলেন মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা। তার পুত্র আলী আকবর খান সরোদে বিখ্যাত। ওস্তাদ বিসমিল্লা খাঁ স্থানায়ের জন্য বিখ্যাত এবং পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সাথে সম্পর্কিত। ওকে, তো আলাউদ্দিন খাঁ ছিলেন মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা, যিনি সেতারের সাথে সম্পর্কিত। তার পুত্র আলী আকবর খান সরোদের সাথে সম্পর্কিত, ওস্তাদ বিসমিল্লা খাঁ সানায়ের সাথে এবং হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সাথে। 5 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, 4টি অপশন রয়েছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, কেটু। দেখো, কেটুকে গডউইন অস্টিনো বলা হয় থাকে। আর যদি প্রশ্ন আসে ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, কেটু হচ্ছে, দেখো পাক অকুপাইড কাশ্মীরের আন্ডারে রয়েছে। এটা হচ্ছে গিলগিট বালুচিস্তানের মধ্যে এখন পড়ছে, তো যে কারণে কেটুকে একদম ভারতের মধ্যে ধরা হয় না। তো একদম পারফেক্টলি যদি বলা যায় ভারতের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, 8,586 মিটার, এবং মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ 8,848 মিটার, যেটি নেপালে অবস্থিত রয়েছে। কোথায়? নেপাল। নেক্সট 6 নম্বর প্রশ্ন,
শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে কোন নদীতে? চারটি নদীর নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশনে কাবেরী নদীতে। দেখো কিছু জলপ্রপাত, নদী এবং কোন রাজ্যে অবস্থিত দেখে নেব। কুঞ্চিকল জলপ্রপাত বারাহী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। বারহেপানি জলপ্রপাত বুদ্ধপালং নদীর ওপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে। নোহকালিকাই জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়া রাজ্যে অবস্থিত রয়েছে। মিনমুট্টি জলপ্রপাত কেরালাতে অবস্থিত রয়েছে। থালাইয়া জলপ্রপাত মাঞ্জালার নদীর উপর তামিলনাড়ুতে অবস্থিত। বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। তো এই লিস্টটা ভালোভাবে দেখবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের চা উৎপাদনে রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে নিচে কোনটি? কোন রাজ্য চা উৎপাদনের প্রথম স্থান? সঠিক উত্তর হবে অপশন বি আসাম। এবং ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক দেশ। 8 নম্বর প্রশ্ন, ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা আসে ড্যাশ থেকে? ভদ্রাবতী হচ্ছে কি একটা স্টিল প্ল্যান্ট। তো এই স্টিল প্ল্যান্টের যে আকরিক লোহা সেটা নিচের কোন খনি থেকে আসে? সঠিক উত্তর হবে অপশন সি বাইলাডিলা খনি থেকে এই ভদ্রাবতী স্টিল প্ল্যান্টের আকরিক লোহা এসে থাকে। দেখো বাইলাডিলা খনি কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। পরীক্ষা এসে থাকে। এটি ভারতের অন্যতম বৃহৎ লৌহ আকরিক ক্ষেত্র। তাও দেখো কেওনঝাড় এবং বোনাই এই দুটোই উড়িষ্যার বিখ্যাত লৌহ খনি। এবং ভদ্রাবতীর যে স্টিল প্ল্যান্ট সেটি অবস্থিত রয়েছে কোথায়? কর্ণাটকে। 9 নম্বর প্রশ্ন, স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা? স্কারভি একটি দাঁতের রোগ। তো সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন সি দ্বারা। দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, বহুবার পরীক্ষাতে এসেছে। এটি কোলাজেন তৈরিতে সহায়তা করে। ভিটামিন সি এর অভাবে দাঁত পড়ে এবং মাড়ি রক্তাক্ত হয় ভিটামিন সি এর অভাব যদি থাকে, এবং এই রোগটাকে বলা হয় থাকে স্কারবি। লেবু, কমলা লেবু, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। জলদস্যুদের মধ্যে স্কারভি একসময় খুব সাধারণ রোগ ছিল, কেননা জলের মধ্যে ভিটামিন সি জাতীয় যে খাবার দ্রব্য পাওয়া যায় না এবং লেবু জাতীয় খাবার কিন্তু খুব সহজেই পৌঁছে যায়। তো জলদস্যুদের মধ্যে এই স্কারভি রোগ একসময় প্রচুর পরিমাণে দেখা যেত। 10 নম্বর প্রশ্ন, আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? চারটি শিল্প রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি পেট্রো রাসায়নিক। এই শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে। দেখো পেট্রো রসায়ন শিল্প পেট্রোলিয়াম থেকে তৈরি পণ্য তৈরি করে। প্লাস্টিক, সার, ডিটারজেন্ট এই শিল্প থেকে উৎপন্ন হয়। এটি পরিবেশ দূষণের জন্য কুখ্যাত। ভারতের পেট্রো রাসায়নিক হাব সেটা হচ্ছে জামনগর এবং বরোদা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, রিলায়েন্স, এইচপিসিএল এগুলো হচ্ছে প্রধান কোম্পানি। 11 নম্বর প্রশ্ন, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হলো নিচের কোনটি? একদম ইজি প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর অপশন বি নেফ্রন। দেখো একটি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রন রক্ত ছেঁকে বজ্র পদার্থ আলাদা করে। এই নেফ্রনের মধ্যে কি থাকে? বোম্যান ক্যাপসুল, লুপ অফ হেনলি এবং ডিস্টাল টিউব। পরীক্ষায় প্রশ্ন আছে হেনলি লুপ বা লুপ অফ হেনলি কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হবে নেফ্রনে। ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড এটাই হচ্ছে প্রধান বজ্র বৃক্কের মধ্যে। রক্তচাপ ও নিয়ন্ত্রণে রাখে কে? এই নেফ্রন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত রয়েছে নিচে কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি গুজরাটে অবস্থিত রয়েছে। দেখো গির অরণ্য এখানেই অবস্থিত। একমাত্র এশিয়াটিক সিংহ এখানেই পাওয়া যায়। কোথায়? এই গির অরণ্যে। সোমনাথ মন্দির এইখানেই অবস্থিত রয়েছে কাথিয়াওয়াড় উপদ্বীপে।
এটি আরব সাগর দ্বারা ঘেরা। জয়পুর এবং জুনাগড় উল্লেখযোগ্য শহর এই কাথিয়াবার উপদ্বীপের। 13 নম্বর প্রশ্ন, কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে? ভিভিআই করবে, বায়োলজির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে? সঠিক উত্তর হবে অপশন সি, এস দশাতে। দেখো এস মানে কি? এস মানে হচ্ছে সিনথেসিস ফেজ বা সিনথেসিস দশা। এই ধাপে ডিএনএ অনুলিপি হয়, অর্থাৎ দ্বিত্বকরণ, অর্থাৎ একটা ডিএনএ আছে, সেই ডিএনএ একদম হুবহু ডুপ্লিকেট আর একটা হবে। দেখো মায়োসিস অথবা মাইটোসিস এর পূর্ব প্রস্তুতি হয়, অর্থাৎ এই যে এস যে ফেজ বা সিনথেসিস ফেজ, এটা ঠিক মায়োসিস এবং মাইটোসিসের ঠিক আগের একটা প্রস্তুতি। দেখো কোষ চক্র কোন কোন ধাপে হয়? প্রথমে হয় G1 ফেজ, তারপরে এস ফেজ, তারপরে G2 ফেজ এবং সর্বশেষে এম ফেজ। ক্যান্সার কোষে এই প্রক্রিয়াটা খুব দ্রুত হয়। 14 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশনে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। দেখো প্রতিষ্ঠিত হয় 1784 সালে। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে কোন বছর। এটি কলকাতায় অবস্থিত রয়েছে, কোথায়? পার্ক স্ট্রিটে। ভারতীয় ইতিহাস ও সাহিত্য গবেষণার সূচনা করে এই প্রতিষ্ঠানটি। উইলিয়াম জোন্স ছিলেন একজন বিচারক এবং ভাষাতত্ত্ববিদ। এখানে বহু প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। 15 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড় 10,000 রান সম্পূর্ণ করার সময় সঙ্গী কে ছিলেন? টেস্ট খেলায় বা ক্রিকেট খেলায় দুজন করে ব্যাটসম্যান থাকে, তো 10,000 রান যখন সম্পূর্ণ করেছিলেন রাহুল দ্রাবিড়, তার সাথে আর কে খেলছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সৌরভ গাঙ্গুলি খেলছিলেন। দেখো নোটস, রাহুল দ্রাবিড় 2005 সালে এই রেকর্ড করেন। তিনি ভারতের দ্য ওয়াল নামে পরিচিত। তার টেস্টে রানের সংখ্যা 13,288। টেস্ট ক্যারিয়ারে 36টি সেঞ্চুরি তিনি করেছেন। 16 নম্বর প্রশ্ন, অপলা, লোপামুদ্রা, গার্গী এই বিদুষী মহিলারা কোন যুগের? সঠিক উত্তর হবে অপশনে বৈদিক যুগের মহীয়সী মহিলা বা নারী এই অপলা, লোপামুদ্রা এবং গার্গী। দেখো এরা ঋগ্বেদের ঋষিগণ, মহিলা ঋষিগণ। বৈদিক যুগে নারীদের উচ্চ সামাজিক মর্যাদা ছিল। গার্গী জনক রাজার সভায় অংশ নিতেন। জনককে সীতার পিতা, রাজা জনক। লোপামুদ্রা ছিলেন ঋষি অগস্ত্যের স্ত্রী এবং বৈদিক সাহিত্যে নারী শিক্ষার প্রমাণ মেলে। বিভিন্ন বৈদিক সাহিত্যের যে সমস্ত মন্ত্র অনেক মহিলারা লিখেছেন। 17 নম্বর প্রশ্ন, তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থান দিবস বলে মানে সেটি নিচের কোনটি? নিচের কোন তারিখে তিব্বত বা তিব্বতীদের অভ্যুত্থান হয়, তারা প্রতিবাদ করে চীনের বিরুদ্ধে? সঠিক উত্তর হবে অপশনে 10ই মার্চ। দেখো 1959 সালের 10ই মার্চ চীনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটে। দলাই লামা তখন ভারতে পালিয়ে আসেন। ভারতের ধর্মশালায় তিব্বতী সরকার ইন এক্সাইল অবস্থিত রয়েছে। দলাই লামা এইখানেই তারপর থেকে থাকতেন। এই দিন বিশ্বজুড়ে তিব্বতীরা প্রতিবাদ করেন এবং তিব্বত এখনো চীনের অধীনেই রয়েছে তারপর থেকে। 18 নম্বর প্রশ্ন, কোন বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে শহুরে লোকগীতি বলে? লোকগীতি মানে কি? আমরা সমস্ত লোকগীতি শুনে থাকি গ্রাম বাংলার, একদম রুরাল অঞ্চলের, কিন্তু নিচের কোন বাংলা ব্যান্ড তাদের সঙ্গীতকে শহুরে লোকগীতি বলে? সঠিক উত্তর হবে অপশন বি, বিখ্যাত বাংলা ব্যান্ড ভূমি। দেখো ভূমির প্রতিষ্ঠাতা এটা হচ্ছে সুরজিৎ হবে, সুরজিৎ ব্যানার্জি। জনপ্রিয় গান বারান্দায় রোদ্দুর, বৈঠকখানা। লোকগানের সুরে আধুনিক কথার মিশেল, ফোক ও ফিউশন ধারায় গানগুলো গাওয়া হয়ে থাকে।
19 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবং শক শাসনের অবসান ঘটেছিলেন বলেন তার উপাধি একটা রয়েছে, সেটা হচ্ছে কি শকারি। এছাড়াও আর একটা উপাধি রয়েছে, সেটা হচ্ছে বিক্রমাদিত্য। দেখো ডিটেলসে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়। তিনি পশ্চিমে শকদের পরাজিত করেন। শক রাজা রুদ্রসেন বা তৃতীয় রুদ্রসেনকে পরাস্ত করেছিলেন। উজ্জয়িনী তার রাজধানী ছিল। সংস্কৃত নাট্য এবং সাহিত্য বিকাশে পৃষ্ঠপোষকতা তিনি দেন। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলের আইসোটোপ নেই? দেখো 4টি মৌল রয়েছে, সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন এবং ক্লোরিন। 4টের মধ্যে 3টে মৌলের আইসোটোপ রয়েছে, একটা মৌলের কোনো আইসোটোপ নেই। তো সেটা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশনে সোডিয়ামের কোন রকম আইসোটোপ নেই। দেখো সোডিয়ামের একটি মাত্র প্রাকৃতিক আইসোটোপ রয়েছে, সেটা হচ্ছে N23। এছাড়া আর কোনো আইসোটোপ নেই। দেখো আইসোটোপ হচ্ছে একই প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন নিউট্রন সংখ্যা, এটাই হচ্ছে কি আইসোটোপ। ইউরেনিয়ামের আইসোটোপ হচ্ছে U238 এবং U38। তাহলে দেখো একটু বুঝিয়ে দিই, মাথায় থাকবে 235 এবং নিচে থাকবে 92। সিমিলারলি এটারও নিচে থাকবে 92 এবং 238। তাহলে এই 92 অর্থাৎ প্রোটন সংখ্যা একই কিন্তু ভিন্ন নিউট্রন সংখ্যা। 235 থেকে 92 বাদ গেলে আলাদা হবে এবং 238 থেকে 92 বাদ গেলে আলাদা হবে, তাহলে ভিন্ন নিউট্রন সংখ্যা। কার্বনের আইসোটোপ কার্বন 12, কার্বন 13, কার্বন 14। সিমিলারলি দেখো 6 এইভাবে লেখা হয় থাকে, 6C13 এবং 6C14। ক্লোরিনের দুটো আইসোটোপ রয়েছে, ক্লোরিন 35, ক্লোরিন 37। নেক্সট 21, এ রাইটার্স পিপল গ্রন্থটি কে লিখেছেন? আজকে ক্লাসের প্রশ্ন উত্তরগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং প্রত্যেকটা প্রশ্নের সাথেই আমি কিন্তু 5টা করে এক্সট্রা নোটস রেখেছি। তো সঠিক উত্তর হবে অপশন বি, VS নয়পাল। তো দেখো VS নয়পাল 2001 সালে সাহিত্যে নোবেল পান। জন্ম ত্রিনিদাদ, ভারতীয় বংশোদ্ভূত তিনি। এ হাউস ফর মিস্টার বিশ্বাস তার বিখ্যাত উপন্যাস। ইংরেজি সাহিত্যে পরিপক্ক গদ্যের জন্য তিনি খ্যাত। ইন্ডিয়া এ উইন্ডেড সিভিলাইজেশন ভারত নিয়ে লেখা তার বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। 22, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো নিচের কোনটি? কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের থেকে কম হয়? সঠিক উত্তর হবে অপশন সি, তৃতীয় শ্রেণীর লিভারে। দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হয়? একের বেশি। আর প্রথম শ্রেণীর লিভারে একের বেশি হতে পারে, কম হতে পারে, আবার সমানও হতে পারে। দেখো তৃতীয় শ্রেণীর লিভারে বল প্রয়োগ বিন্দু সর্বদা মাঝখানে থাকে। উদাহরণ টেনিস ব্যাট এবং ফোরসেক। এতে গতি বেশি এবং বল কম থাকে। আচ্ছা, যান্ত্রিক সুবিধা কিভাবে নির্ণয় করা থাকে? লোড বাই প্রয়োগ বল। ঠিক আছে, লোড ভাগ প্রয়োগ বল, এই ফর্মুলাতে আমরা যান্ত্রিক সুবিধা বা মেকানিক্যাল অ্যাডভান্টেজ এটা আমরা ক্যালকুলেট করে থাকি। 23, গীত গোবিন্দ রচয়িতা জয়দেব ছিলেন বাংলার কোন রাজার সভাকবি? পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে কি গীত গোবিন্দ কে রচনা করেছেন, তখন সঠিক উত্তর হয়ে যাবে জয়দেব। তো জয়দেব কোন রাজার বা কোন বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, লক্ষণ সেন। দেখো গীত গোবিন্দ রাধাকৃষ্ণের প্রেম কাব্য, সংস্কৃত ভাষায় রচিত এবং লক্ষণ সেন সেন বংশের রাজা এবং
শেষ রাজা, বলতে গেলে শেষ রাজা। 24, যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলো নিচের কোনটি? অর্থাৎ আয়নার সামনে রাখলে কোনটা কোন রকম পরিবর্তন হবে না। তো সঠিক উত্তর হবে অপশন সি, ও এম ইউ। আয়নার সামনে রাখলে ও ওই থাকবে, এম এমই থাকবে, আর ইউ এই ইউই থাকবে। বাকিগুলো এরকম হয়ে যাবে, সি পি এ, তারপরে এইটা এরকম হয়ে যাবে আর এস পি, আর এটা কেমন হবে ও ডি এবং বি, এরকম হয়ে যাবে। শুধুমাত্র ও এম ইউ এটা কিন্তু একই থাকবে। দেখো এই অক্ষরগুলো আয়নায় অপরিবর্তিত থাকে। পার্শ্বীয় পরিবর্তন বলতে বাম ডান অদল বদল বোঝানো হয়। এম ও ইউ রোটেশনাল সিমেট্রিক। আয়না চিত্রে সাধারণত বর্ণ বা সংখ্যা উল্টো দেখা যায়। এ বি ডি আর ইত্যাদি আয়নায় কিন্তু বদলে যায়। 25, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, আকবরের রাজত্বকালে। দেখো ফতেপুর সিক্রি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি আগ্রার কাছে অবস্থিত। নির্মাণ হয়েছিল 1571 খ্রিস্টাব্দে। এখানেই দিন ই ইলাহি ধর্মের সূচনা হয়। শেখ সলিম চিস্তির দরগা এইখানেই অবস্থিত রয়েছে। 26, ভিটামিন সি এর অপর নাম কি? একটু আগে আমরা এক্সট্রা নোটসে দেখেছি, একদম ইজি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। দেখো এটি জলে দ্রব্য ভিটামিন, শরীরে সংরক্ষণ হয় না, তাই প্রতিদিন গ্রহণ জরুরি। স্কার্বি রোগ প্রতিরোধে কার্যকর ভিটামিন সি, ত্বকের কোলাজেন তৈরিতে সাহায্য করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। 27, সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আমলকি। 28, পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? কত লিটার থেকে কত লিটার পর্যন্ত থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, 4.5 থেকে 5 লিটার। দেখো গড়ে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে 5 লিটার রক্ত থাকে, নারীদের ক্ষেত্রে এটা 4.5 লিটার। রক্তে পিএইচ 7.35 থেকে 7.45, অর্থাৎ 7-এর একটু বেশি। রক্তে 45% কোষীয় উপাদান থাকে এবং 55% প্লাজমা থাকে। রক্ত পরিবহনে সাহায্য করে অক্সিজেন এবং পুষ্টি। নেক্সট দেখো 29, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়? এই প্রশ্নটা আগেও আমি করিয়েছি, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে যক্ষা, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। দেখো বিসিজির ফুল ফর্ম সেটা হচ্ছে ব্যাসিলাস ক্যালামেটিক গুয়েরিন। শিশুর জন্মের পরেই এই টিকাটা দেওয়া হয়ে থাকে। যক্ষা বা টিউবারকুলোসিস প্রতিরোধে ব্যবহৃত হয় এই টিকা। ফুসফুস ছাড়াও যক্ষা শরীরের অন্যান্য অংশে হতে পারে। WHO এর এক্সপ্যান্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রামে এটি অন্তর্ভুক্ত। নেক্সট দেখো 30, পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় নিচের কোনটিকে? 4টি অপশন রয়েছে, খাওয়ার জলকে, অ্যালকোহলকে, স্যালাইনকে নাকি দুধকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, দুধকে। দেখো এই পাস্তুরাইজেশনের উদ্ভাবককে লুই পাস্তুর, তার নাম থেকে হয়েছে কি পাস্তুরাইজেশন। 31, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? অর্থাৎ 4টে রোগ রয়েছে, আমাশয়, কলেরা, পোলিও এবং যক্ষা। তো বলেছে ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, অর্থাৎ ভাইরাস জনিত রোগ। তো কোনটা ভাইরাস জনিত রোগ?
সঠিক উত্তর হবে অপশন সি, পোলিও। পোলিও হচ্ছে একটি ভাইরাস জনিত রোগ। বাকি যে তিনটে অপশন রয়েছে আমাশয়, কলেরা এবং যক্ষা, এগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ। তো পোলিও ব্যাকটেরিয়া জনিত রোগ নয়, এটা একটা ভাইরাস জনিত রোগ। দেখো, পোলিও একটি ভাইরাস জনিত রোগ, যার ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস। এটি স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে পক্ষাঘাত ঘটায়। WHO এর উদ্যোগে ভারত পোলিও মুক্ত হয়েছে 2014 সালে। দেখো, কলেরার যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে ভিব্রিও কলেরিয়া। যক্ষার যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এবং আমাশয়ের যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে সিগেলা। এগুলো হচ্ছে সবই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। 32, ফিতা কৃমি কোন ধরনের প্রাণী? চারটি অপশন: মৃতজীবী, আংশিক পরজীবী, বহিঃপরজীবী, নাকি অন্তঃপরজীবী। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ফিতা কৃমি একটি অন্তঃপরজীবী প্রাণী। দেখো, ফিতা কৃমি অন্তঃপরজীবী, মানুষের অন্ত্রে বাস করে। এটি হোস্টের খাবার শোষণ করে, অর্থাৎ আমাদের পেটে যদি বা অন্ত্রে বাস করে ফিতা কৃমি, তাহলে আমরা যে খাবার খাবো তার পুষ্টি কিন্তু এই ফিতা কৃমি শোষণ করে নেবে। ত্বকের মাধ্যমে দেহে প্রবেশ করে। এটি প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত, এবং এর ফলে কি রোগ হয়ে থাকে সেটা হচ্ছে টেনিয়াসিস। 33, গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? তো সঠিক উত্তর হবে অপশন এ, ফাইলেরিয়া। ফাইলেরিয়ার জন্য গোদ রোগ হয়ে থাকে, ফাইলেরিয়া জীবাণুটির জন্য। দেখো ডিটেলসে, গোদ রোগ মূলত, গোদ রোগের যে মূল এজেন্ট সেটা হচ্ছে কি, দেখো, উচেরিয়া ব্যানক্রোফটি ফাইলেরিয়া ওয়াম। অর্থাৎ ফাইলেরিয়া ওয়াম হচ্ছে কি, ফাইলেরিয়া হচ্ছে একটা কৃমির প্রজাতি, যার যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে উচেরিয়া ব্যানক্রফটি। আচ্ছা, মশার মাধ্যমে ছড়ায় এই ফাইলেরিয়া যে রোগটা। তারপর দেখো, ফাইলেরিয়া জীবাণুটা উপসর্গ অঙ্গের ফোলাভাব, কোনো একটা অঙ্গ দেখবে ফুলে গেছে। এটি একটি ক্রনিক পরজীবী রোগ, এবং অ্যান্টিফ্যান্টিয়াসিস নামেও এটি পরিচিত রয়েছে। এলিফ্যান্টিয়াসিস নামেও পরিচিত রয়েছে, যেহেতু অঙ্গগুলো খুব ফুলে ফুলে হাতির মতো পা হয়ে যায়, হাতির মতো হাত হয়ে যায়, তো সেই জন্য এটা এলিফ্যান্টিয়াসিস নামে পরিচিত রয়েছে। 34, নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণী? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। চারটে অপশন: কেঁচো, বাঘ, বানর, কুমির। তো অমেরুদণ্ডী প্রাণী অবশ্যই অপশনে কেঁচো। দেখো, কেঁচো অ্যানিলিডা পর্বের অমেরুদণ্ডী প্রাণী। প্রশ্নটা এখান থেকে আসবে, কেঁচো কোন পর্বে? সেটা হচ্ছে অ্যানিলিডা পর্বে। মেরুদণ্ড নেই, কিন্তু সেগমেন্টেড দেহ রয়েছে। সেগমেন্টেড দেহ মানে হচ্ছে টুকরো টুকরো অংশে বিভক্ত। মাটিতে বায়ু চলাচলে সাহায্য করে, অজানা স্থানে জৈব পদার্থ ভাঙতে সাহায্য করে। বাকিরা সকলেই মেরুদণ্ডী প্রাণী। 35, রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? এটাও বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং চেনা পরিচিত প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, লোহিত অস্থি মজ্জায়। দেখো, লোহিত অস্থি মজ্জা এটা হচ্ছে আরবিসি উৎপাদনের প্রধান কেন্দ্র, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা উৎপাদনের প্রধান কেন্দ্র। প্রক্রিয়াটাকে কি বলা হয়ে থাকে, যার মাধ্যমে লোহিত অস্থি মজ্জা থেকে আরবিসি তৈরি হয়ে থাকে, সেটা হচ্ছে হেমোপয়েসিস। প্রাপ্তবয়স্কদের স্টার্নাম, হিপবোন এবং ফিমারে কি বেশি থাকে? এই লোহিত অস্থি মজ্জা বা আরবিসিটা বেশি থাকে। আরবিসির গড় আয়ু হচ্ছে 120 দিন। পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। ভিটামিন B12 এবং আয়রন আরবিসি তৈরিতে খুবই খুবই জরুরি, যে কারণে মহিলাদের আয়রন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, যাতে করে বেশি পরিমাণে এই লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে। 36, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? কোন তারিখে? সালটা আমরা প্রত্যেকেই জানি, 1919 সালে, কিন্তু তারিখটা কবে খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, 13ই এপ্রিল। এবং বিশেষত কি ছিল এটা? বৈশাখী দিন। 14ই এপ্রিল পয়লা বৈশাখ হয়ে থাকে, 14ই এপ্রিল বা 13ই এপ্রিল, বিভিন্ন ইয়ারের বিভিন্ন ডেট অনুযায়ী। তো ওই বছর 13ই এপ্রিল ছিল পয়লা বৈশাখ, এবং পয়লা বৈশাখ বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম বা বিভিন্ন নামে হচ্ছে পরিচিত। পাঞ্জাবে পরিচিত বৈশাখী নামে।
দেখো 1919 সালের 13ই এপ্রিল বৈশাখী উৎসব পাঞ্জাবের অমৃতসরে ঘটে। ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ার গুলি চালানোর আদেশ দেন। প্রায় 1000 মানুষ নিহত হন। এটা অফিসিয়াল সংখ্যার চেয়েও কিন্তু বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি তিনি ফিরিয়ে দেন এই ঘটনার প্রতিবাদে। 37 স্বাভাবিক উষ্ণতায় জল তরল থাকার কারণ কি? 0 ডিগ্রিতে জল বরফ হয়ে যাচ্ছে, 100 ডিগ্রিতে সেটা ফুটে বাষ্প হয়ে যাচ্ছে, কিন্তু স্বাভাবিক উষ্ণতায় জল তরল হয়ে রয়েছে কেন? এটা গ্যাস হয় না কেন বা বরফ হয় না কেন? সঠিক উত্তর হবে অপশন ডি, জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, 0 ডিগ্রিতে এই হাইড্রোজেন বন্ধন খুব কাছাকাছি চলে আসে, এতটাই কাছাকাছি চলে আসে যে এটা বরফে পরিণত হয়ে যায়। আবার খুব বেশি উষ্ণতায় এই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়, সেই জন্য গ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু শুধুমাত্র স্বাভাবিক উষ্ণতায় এই হাইড্রোজেন বন্ধনগুলো ঠিকঠাক ভাবে থাকে এবং সেই জন্য জল তরল অবস্থায় থাকে। দেখো, হাইড্রোজেন বন্ড জলের অণুগুলিকে একত্রে ধরে রাখে। এটি পানিকে বা জলকে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে তরল রাখে। এর নিচে গেলে বরফ হয়ে যাবে আর এর উপরে গেলে বাষ্প হয়ে যাবে। ফলে জল জীবনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে। এই বন্ধনের কারণে বরফ হালকা হয়। এটি উচ্চ ঘনত্ব তাপমাত্রা নিয়ন্ত্রককে সহায়ক। 38 মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে নিচের কোন জীবাণু? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাজোব্যাক্টর। খুবই খুবই ইম্পর্টেন্ট। এই পদ্ধতিকে কি বলা থাকে? নাইট্রোফিকেশন বলা হয় তাকে। দেখো, অ্যাজোব্যাক্টর এটা হচ্ছে মুক্তজীবী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। বাতাসে আমরা জানি প্রায় 70% উপর হচ্ছে কি রয়েছে, নাইট্রোজেন রয়েছে। তো সেই নাইট্রোজেনটাকে কি করে এই অ্যাজোব্যাক্টর কি করে হচ্ছে নেয় এবং গাছের শিকড়ে এটাকে যুক্ত রাখে। ঠিক আছে, বা ধরে রাখে। এই অ্যাজোব্যাক্টর মূলত গাছের শিকড়ে পাওয়া যায়, বিশেষ করে মটর গাছের শিকড়ে। এটি বাতাসের নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করে, উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। মূলত লেগিউম জাতীয় গাছের সঙ্গে সহাবস্থান হচ্ছে, এটা হচ্ছে করে না, এটা পরে হবে। ঠিক আছে, এবং মাটির উর্বরতা বাড়াতে ব্যবহৃত হয়। নেক্সট 39 প্রশম দবনে লিটমাসের রং কি হয়? প্রশম দবন দ্রবণ বলতে যার পিএইচ 7, যেমন হচ্ছে জল। তো সঠিক উত্তর হবে অপশন সি, বেগুনি হয়ে থাকে। তো দেখো, প্রশম বা নিরপেক্ষ দ্রবণে লিটমাস বেগুনি হয়, কিন্তু অম্ল, অম্ল অর্থাৎ অ্যাসিডে হয়ে যাবে লাল, আর ক্ষার অর্থাৎ বেসে হয়ে যাবে নীল। পিএইচ 7 হলে দ্রবণ প্রশম ধরা হয়ে থাকে, এবং লিটমাস লাইচেন থেকে প্রস্তুতকারক এক প্রাকৃতিক সূচক। ঠিক আছে, লাইচেন থেকে তৈরি করা হয় কি এই লিটমাস, যেটা হচ্ছে একটা প্রাকৃতিক সূচক, অম্লে লাল, ক্ষারকে নীল। 40 একটি গৌণ অভিযোজিত প্রাণী হলো নিচের কোনটি? দেখো, তিমি রয়েছে, কুমির রয়েছে, নাকি উপরেই দুটো প্রাণী, নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, উপরে দুটি হচ্ছে গৌণ অভিযোজিত প্রাণী। তো দেখো ডিটেলসে, গৌণ অভিযোজন কি? মূল পরিবেশের পরিবর্তিত অভিযোজন। যেমন তিমি স্তন্যপায়ী হলেও সামুদ্রিক পরিবেশে অভিযোজিত হয়েছে। আর কুমির সরীসৃপ হলেও জলের স্থলে সমানভাবে এরা চলতে পারে। ওকে, তো উভয় জলজ পরিবেশে বিশেষভাবে অভিযোজিত। স্তন্যপায়ী হয়েও সে সমুদ্রে থাকছে, আবার সরীসৃপ হয়েও সে কি জলেও থাকছে, আবার স্থলেও থাকছে। উভয়েরই ফুসফুসে শ্বাস, মানে ফুসফুসের মাধ্যমে শ্বাস কার্য চালায়। কেননা আমরা জানি কি, যারা জলে থাকে তাদের ফুলকা থাকে, ফুসফুস থাকে না। কিন্তু উভয়ের ফুসফুস রয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ কি থাকে, জলে থাকতে পারে। এইটাই হচ্ছে গৌণ অভিযোজন। 41 মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশানে 33 জনকে।
দেখো এই মামলা হয়েছিল 1929 সালে। কমিউনিস্ট ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়। গুরুত্বপূর্ণ অভিযুক্ত কারা ছিলেন? দেখো শাহজাহান, মুজাফফর আহমেদ, সৌরিন বোস। ব্রিটিশ শাসন এটি রাজনৈতিক দমন পীড়নের উদ্দেশ্যে করেছিল। ইংরেজ সরকার দেশদ্রোহিতার অভিযোগ তুলেছিল এই 33 জনের বিরুদ্ধে। 42, নিচের কোনটি একটি মিশ্র পদার্থ? তো সঠিক উত্তর হবে অপশন সি, পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম একটি মিশ্র পদার্থ। দেখো পেট্রোলিয়াম বহু ধরনের হাইড্রোকার্বনের মিশ্রণ। এটি একটি জটিল তরলের মিশ্রণ। পরিশোধনের মাধ্যমে নানা ফ্র্যাকশন যেমন পেট্রোল, ডিজেল, কেরোসিন তৈরি হয়ে থাকে। অর্থাৎ পেট্রোলিয়ামের মধ্যে অনেক কিছু মিশিয়ে থাকে এবং সেখানে হচ্ছে ফ্র্যাকশনের মাধ্যমে কখনো পেট্রোল, কখনো ডিজেল, কখনো কেরোসিন তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিশুদ্ধ কিন্তু পদার্থ নয়। জল হচ্ছে যৌগিক পদার্থ এবং বেনজিন একক পদার্থ। 43, পেন্সিলের সিস তৈরি হয় নিচের কোনটি থেকে? চারটি অপশন রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, গ্রাফাইট। দেখো গ্রাফাইট হলো কার্বনের একটি রূপ। এটি বিদ্যুৎ পরিবাহী এবং নরম। গ্রাফাইট ও কাদামাটির মিশ্রণ দিয়ে সিস তৈরি করা হয়ে থাকে। লিড পেন্সিল নামে পরিচিত হলেও এতে সিসা কিন্তু নেই। ঠিক আছে, পেন্সিলকে কিন্তু আমরা লিড পেন্সিল বলে থাকি, কিন্তু লিড বললেও এতে কিন্তু কোনো রকম সিসা নেই। সিসার ইংরেজি লিড। তো এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। সিস নরম এবং কঠিন এর উপর নির্ভর করে গ্রাফাইট ও মাটির অনুপাতে। ঠিক আছে, যত বেশি মাটির অনুপাত বেশি থাকবে, গ্রাফাইটের অনুপাত কম থাকবে, তত কিন্তু পেন্সিলের নিবটা কিন্তু নরম হবে। ঠিক আছে, আর গ্রাফাইট যত বেশি বেশি থাকবে, মাটির অনুপাত কম হবে, তত কিন্তু শক্ত হবে এবং সেটা হচ্ছে ডার্ক হবে। 44, দেখো জাতাইপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে? চারটি রাজ্য রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্রে। দেখো কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেব। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে অবস্থিত। কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাটে অবস্থিত। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। নারোরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। 45, শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলা হয়ে থাকে? ভিভিআই করবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালগাল ব্লুম বলা হয়ে থাকে। দেখো অতিরিক্ত নাইট্রোজেন এবং ফসফরাসে শৈবাল বেড়ে যায় জলাশয়ের মধ্যে। শৈবাল অক্সিজেন ব্যবহার করে জলের প্রাণ মারে। ঠিক আছে, শৈবাল অতিরিক্ত অক্সিজেনকে নিয়ে নিচ্ছে, ফলে জলের মধ্যে যে অক্সিজেন থাকার কথা সেটা থাকছে না, ফলে জলজ প্রাণীরা মারা যাচ্ছে। জল দূষণ এবং ইকোসিস্টেম ব্যাহত হয়, যার ফলে এটি ইউট্রোফিকেশন সৃষ্টি করে থাকে। ইউট্রোফিকেশনের ফলে কি হয়? জলে বিওডি কমে যায়, অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। জলে যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেই পরিমাণ অক্সিজেন থাকে না। মূলত কৃষি ক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার হয়ে থাকে বলে এই অ্যালগাল ব্লুম বা ইউট্রিফিকেশন সৃষ্টি হয়। 46, নিচের কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট? সঠিক উত্তর হবে অপশনে কপার। দেখো অ্যাজুরাইট একটি কপার কার্বনেট মিনারেল। রং নীল। প্রাচীনকালে রং তৈরিতে এই অ্যাজুরাইট ব্যবহৃত হতো। এটি মালাকাইটের সঙ্গেও পাওয়া যায়। মালাকাইটও এক ধরনের কি আকরিক। খনিতে কপার নিষ্কাশনের উৎস, অর্থাৎ কপার এই অ্যাজুরাইট থেকে পাওয়া হয়। এবং রাসায়নিক সূত্র দেখো CO3CO3(2)OH2। 47, এলিফ্যান্টিয়াসিস কিসের কারণে হয়? একটু আগেই দেখেছি এলিফ্যান্টিয়াসিস হয়ে থাকে মশা দ্বারা একটি জীবাণুর ফলে, সেটা হচ্ছে কি ফাইলেরিয়া। ফাইলেরিয়া জীবাণুর জন্য এলিফ্যান্টিয়াসিস হয়। হাত পা ফুলে যায়, গোদ রোগ সৃষ্টি হয়ে থাকে। কিন্তু আমরা দেখলাম মশা এই রোগটাকে ছড়ায়, কিন্তু কোন মশা?
সঠিক উত্তর হবে অপশন বি, কিউলেক্স মশা। অ্যানোফিলিস মশা, ঠিক আছে, কি ছড়ায় সেটা হচ্ছে ম্যালেরিয়া। আর এডিস মশা কি ছড়ায় সেটা হচ্ছে ডেঙ্গু। ওকে, তাহলে কিউলেক্স মশা কি ছড়ায়? ফাইলেরিয়া, ফাইলেরিয়া। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু। দেখো কিউলেক্স মশা ফাইলেরিয়া পরজীবী বহন করে, এর ফলে শিরায় বাধা সৃষ্টি হয়, পা, অন্ডকোষ, স্তন ফুলে ওঠে। রোগ হচ্ছে ফাইলেরিয়াসিস। এলিফ্যান্টাইসিস মানে হাতির পা সদৃশ ফুলে যাওয়া। 48, উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত হয়ে থাকে? উত্তল লেন্স কিসের প্রতিকারে ব্যবহৃত হয়ে থাকে? চারটি অপশন। সঠিক উত্তর হবে দীর্ঘ দৃষ্টি। ইংরেজিতে কি বলা থাকে? ফার সাইটনেস। আর হস্র দৃষ্টি এটা হচ্ছে শর্ট সাইটনেস। শর্ট সাইটনেস কিসের মাধ্যমে এটা হয়? এটা হচ্ছে অবতল লেন্স। ওকে, দেখো উত্তল লেন্স কোনাগুচ্ছ রশ্মিকে এক বিন্দুতে আনতে সাহায্য করে। দীর্ঘ দৃষ্টিতে আরো কিছু মানে কাছে কিছু দেখা যায় না। দীর্ঘ দৃষ্টি যাদের থাকে তারা হচ্ছে কাছে কিছু দেখতে পায় না, তো সেই জন্য কাছে যাতে ভালো করে দেখতে পায় সেই জন্য উত্তল লেন্স ব্যবহৃত হয়। আর হস্র দৃষ্টির জন্য অবতল লেন্স লাগে, ঠিক আছে। হস্র দৃষ্টি যাদের তারা হচ্ছে দূরের জিনিস দেখতে পায় না। উত্তল লেন্সের ফোকাস ছোট, চশমা এবং অপটিক্যাল যন্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। 49, নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়, অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা? সঠিক উত্তর হবে অপশনে কলেরা। দেখো কলেরার ব্যাকটেরিয়া জনিত রোগ, তার হচ্ছে নাম ভিব্রিও কলেরিয়া, তারা সংক্রামিত। চিকেন পক্স এটা হচ্ছে ভাইরাস, এটা হচ্ছে কি ভ্যারিসেলা জস্টার ভাইরাস। হেপাটাইটিস এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ, হেপাটাইটিস ভাইরাস। এবং 3 প্রকার হচ্ছে এ বি সি ইত্যাদি। এবং মিজলিস এটা হচ্ছে একটা ভাইরাস, এটা হচ্ছে মিজলিস ভাইরাস। 50 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, মানব দেহের কোন গ্রন্থিকে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে? 4টি গ্রন্থি রয়েছে দেখো, অ্যাড্রিনাল, পিটুইটারি, থাইরয়েড এবং থাইমাস। তো সঠিক উত্তর হবে অপশন সি, থাইরয়েডকে বলা থাকে অ্যাডামস অ্যাপেল। পিটুইটারিকে কি বলা থাকে? মাস্টার গ্ল্যান্ড। ওকে, ডিটেলস দেখো। অ্যাডামস অ্যাপেল এটা হচ্ছে গলার সামনের অংশের স্পষ্ট অংশ, অর্থাৎ দেখবে গলার মধ্যে কিছু একটা উঁচু হয়ে থাকে, সেটাই হচ্ছে কি এই অ্যাডামস অ্যাপেল। এটি হচ্ছে থাইরয়েডের কার্টিলেজের অংশ। পুরুষদের গলায় এটা একটু বেশি উঁচু থাকে। কণ্ঠস্বর ভারী করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। থাইরয়েড গ্রন্থি বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ওকে, তো এই ছিল আজ ক্লাসের সেরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকের প্রশ্নপত্র খুবই স্ট্যান্ডার্ড ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি 5টা করে এক্সট্রা নোটস রেখেছি, যাতে তোমরা আরো আনুষঙ্গিক তথ্য জানতে পারো। শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সাথে সাথে আরো তথ্য জানলে তোমরা সেখান থেকেও প্রশ্ন উত্তর করতে পারে পরীক্ষাতে। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের করাবো। নতুন নতুন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব এইরকম এক্সট্রা নোটসের সাথে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।